কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটি এবং অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আপনারা শুনছেন দ্বীপ্রাহরিক উপন্যাস পাঠের আসর কোয়ারেন্টিন রিডিংস। চতুর্থ পর্যায়ে গত 28শে জুন থেকে আপনারা শুনছেন হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে আগুন পাখি, আজ সপ্তদশ তথা শেষ পর্ব। পৃষ্ঠা 233। আর কেউ নাই, এবার আমি একা। বাড়িতে আমি একা রয়েছি, আর কেউ নাই, আর কেউ থাকবে না। আজ দুপুরের খানিক বাদে চিরকালের লেগে কাটান ছিটেন করে সব চলে গেল। তখন বাড়ি ভরা মানুষ ছিল। মনে হয় কেউ কেউ মজা দেখতেই বাড়িতে ঢুকেছিল। অনেকের দাড়ি গোফের তলায় একটু একটু হাসি আমি দেখতে পেয়েছি। কদিন ধরে জ্বর আসছে, ঘুসঘুসে জ্বর আর খুসখুসে কাশি। দুপুরের পর থেকে মাথা টিপটিপ করে, সাঁঝবেলার মধ্যেই জ্বরটো চলে আসে। গা ঢিস ঢিস করে, যার যার লাগে। রেতে অনেক দিন খাই না, কাউকে কিছু বলি নাই। আজ জ্বর ছিল সকাল থেকে। মেয়ে এসে বলেছিল, মা তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? বললাম, কই না তো। শুনে মেয়ে কাছে এলো। ছেলেমেয়েরা কোনোদিন আমার গা লাগোটা লয়? ওরা কেউই তো শিশুকালে আমার হাতে খায় নাই, ঘুমায় নাই। সেই লেগে ওরাও তেমন গায়ে লাগা লয়। আমারও ছেলে মেয়েদের গায়ে মাথায় হাত দিতে কেমন লাগে। আজই দেখছি মেয়ে একদম কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললে, মা এখনো একবার ভেবে দেখো। পৃষ্ঠা 234। কাগজপত্র সব তৈরি হয়ে আছে, তুমি হ্যাঁ বলো। মা তুমি যা করছো তাকে কেউ কোনোদিন করে না করতে পারে? কে কবে শুনেছে স্বামী ছেলে মেয়ে সবাই দেশান্তরী হচ্ছে, আর শুধু মা তাদের সাথে যাচ্ছে না, সব ছেড়ে একা পড়ে থাকছে? আমাকে বলতে পারো কেন এমন করছো? মেয়ে জড়িয়ে আছে, তবু ভেতরে ভেতরে আমি শক্ত হয়ে গেলাম। একে তো তখন একটু জ্বর এসেছে, আমি কথা বলতে পারছি না, চোয়াল আটকে আটকে যেছে। আমি বললাম, এ নিয়ে আর কথা বলো না মা। মা তোমার গায়ে কি জ্বর? না না, ও কিছু নয়। আজ 10 বছর ধরে এই নতুন বাড়িতে আছি। সংসার পৃথক হবার পর থেকে এখানে। এক সংসারে থাকার সময় কর্তাজি একটু ভিটে কিনেছিল, মাটির একটি ঘর শুদ্ধ। সেই ঘরটি ভেঙে এই ভিটের উপর একটি দোতলা কোঠা বাড়ি করা হয়েছিল। ভাইদের সংসার আলাদা হয়ে যাবার কিছুদিন পরে নতুন বাড়ি তৈরি হয়ে গেলে আমরা এখানে চলে এসেছিলাম। তখন থেকেই ফাঁকা বাড়িতে থাকার অভ্যেস হয়ে গেল। 36 জনার হই চই চ্যাঁ ভ্যাঁতে রাত দিন সরগরম সংসার ছেড়ে এই বাড়িতে এসে প্রথম আমার দম বন্ধ হয়ে আসতো। করার কিছু ছিল না। সংসার এখন ছোট, বলতে গেলে কর্তা আর আমি আর ছোট দুটি ছেলে। একটি গায়ের স্কুলে পড়ে আর আরেকটি খুব ছোট। বড় খোকা বাড়িতেই তখন থাকতো। পাকিস্তান হবার পরে সে কলেজের পড়া ছেড়ে দিয়ে একটি চাকরি খুঁজতে লাগলো। তাকে দেখতেই পেতাম না। 9 মাস 6 মাসে একবার বাড়িতে আসতো। শুনলাম এখানে চাকরির বাজার খারাপ, সে চাকরি খুঁজতে পাকিস্তান যাবে। তারপর সত্যি সত্যি শুনলাম যে পাকিস্তানে চলে গিয়েছে আর ঢাকায় একটি চাকরিও পেয়েছে। খুশির খবরই বটে, আমার প্রথম তেমন কিছু মনে হয় নাই। পৃষ্ঠা 235। কলকাতায় যাওয়া আর ঢাকায় যাওয়া তখন একই রকম লাগতো। খোকা ঘন ঘন বাড়ি না এলেও বছরে একবার তো আসতো। শুনলাম শুধু দূর একটু বেশি। কলকাতা আর ঢাকায় তফাৎ কিছু নাই, যাতায়াতের সময় একটু বেশি লাগে, এই যা। এই যদি হবে, পাকিস্তান হওয়াতে না হওয়াতে যদি কোনো তফাতই না হবে, তাইলে এমন রক্তগঙ্গা কেন করলে সবাই? এত মানুষ মরল, এত মায়ের কোল খালি হলো, এত সংসার জ্বলে পুড়ে ছাড়ে খাড়ে গেল, এসব কি এমনি এমনি? আর এখন যে হিন্দু মুসলমানের চোখে চোখে তাকাইতে পারছে না, একই গায়ে বাস করছে, মাঠে ঘাটে সব জায়গায় একসাথে হচ্ছে, তবু সব সময় মনে মনে সন্দেহ হচ্ছে, এই বুঝিন গলা কাটবে, এই বুঝিন বাড়িতে আগুন দেবে। ছি ছি, চিরকালের লেগে এমন ক্ষতি করে সারা দেশের মানুষের। আর কি করে তারা একে আরেকের পড়শি হয়ে বাস করবে? এসব কথা নিয়ে আমি মনে মনে তোলপাড় করতাম বটে,
কিন্তু বাইরে থেকে কিছুই বোঝবার বাগ ছিল না। সবই আগের মতন। নাপিত বউ আগের মতনই বাড়িতে আসছে। হাড়ি বউকে আজকাল আর আসতে হচ্ছে না বটে। বাড়িতে নতুন মানুষ অনেক দিন থেকে আর নাই। আসবে কিসের লেগে? তবু শুধু কথা বলার লেগেই কখনো সখনো আসে। মজাক করে কথা বলে। ছেলে মেয়েরা থাকলে তারা দাইমা বলে ডাকে। সবই আগের মতন। একদিন ল দেওরকে ডেকে বললুম, খুব তো লড়কে লেঙ্গে করে পাকিস্তান করলে, সেই দেশটি কিরম? কোথা সেই দেশ তা কি জানো? তা এত কষ্ট করে মারামারি করে যে দেশটি করলে, এখন সেই দেশে যাবে না? খেপেছ কেন? এত লাফাইছিলে, এখন কি হলো? আরে কি মুশকিল, পাকিস্তান যাব কেন নিজের দেশ ছেড়ে? পৃষ্ঠা 236। তাইলে কার লেগে দেশটি করতে গিয়েছিলে? কার লেগে অত দরদ ছিল গো তোমাদের? ঠাট্টা করতে করতে এইসব কথা বলছিলাম বটে, কিন্তু বলতে বলতেই কেমন চড়চড় করে রাগ চড়তে লাগলো আমার। দেওর বোধহয় বুঝতে পারলে সে কথাটি, সে আর রাগ কথা না করে সেখান থেকে চলে গেল। সে চলে গেলেও আমার বুকের ভেতরটা রিরি করতে লাগলো। আসলে বড় খোঁকার ঢাকার চাকরি আমার ভালো লাগে নাই, কিন্তু কাকেই বা কি বলবো? সে তার বাপকেও চাকরির কথা কিছু শুধোয় নাই। চাকরি পেয়ে প্রথমবার যখন বাড়ি এলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, সবাই এখানে, তুমি পাকিস্তানে চাকরি নিলে কেন? চাকরি একটা দরকার ছিল মা, পেলামই যখন নেব না কেন? তাই বলে ভিন দেশে চাকরি করবে? ভিন দেশ আবার কি? ভিন দেশ লয়, ভিন দেশই যদি না হবে, তাইলে উদাসের লেগে অত লড়াই করতে হবে কেন? সহজে তো হয় নাই। ও তুমি কিছু বোঝো না, সে অনেক ব্যাপার। তা ঠিক, আমি সত্যিই বাবা কিছু বুঝি না, কিন্তু এইটুকু তো দেখতেই পেলাম, কত মায়ের বুক খালি হলো, কত সংসারে আগুন লাগলো। এখন সব থেমে গিয়েছে, এখন বলছো ও কিছু লয়? তাইলে কি বাবা সারা দেশের মানুষকে নিয়ে তামাশা করেছে সবাই? এমন হয় মা, নতুন একটা দেশ করতে গেলে এমন হয়। তাইলে এইসব কিছুই লয় বলছো কেন? আমরা সবাই এখন এই দেশেই আছি, তুমি সেই ভিন দেশে চাকরি নিলে কেন? তুমি কিছু ভেবো না তো মা, নামেই দুটো দেশ, কাজে এখনো একই আছে। তুমি ধরে নাও আমি একটু দূরে চাকরি করছি, কলকাতা থেকে বাড়ি আসতে যত সময় লাগতো তার চেয়ে না হয় একটু বেশিই লাগবে। পৃষ্ঠা 237। খোকার সাথে এসব কথা হয়েছিল সে কতদিন আগে, 7-8 বছর আগে। খোকা তখন কিছুই বোঝে নাই, আমিও কিছু বুঝি নাই। মনে হয়েছিল হোক গো পাকিস্তান, এই তো বেশ চলছে দুই দেশ। তেমন কিছু তো এই গায়ে ঘরে বুঝতে পারছি না, হলে হোক গো পাকিস্তান। কিন্তু বেশি দিন গেল না, 2-3 বছরের ভেতরেই শুনতে পেলাম আবার ভয়ানক মারামারি কাটাকাটি শুরু হয়েছে। বাড়ি বাড়ি লুট হচ্ছে, সোনা দানা ধন সম্পত্তি কেড়ে নিয়ে মানুষকে ভিটে মাটি ছাড়া করছে। শহরে গঞ্জে ট্রেনে স্টিমারে মানুষ মেরে মেরে গাদা করছে, আর হাজারে হাজারে মানুষ এই দেশ থেকে উদাসে যাচ্ছে, উদাস থেকে এই দেশে আসছে। ইদাস থেকে কজনা যেছে জানি না, উদাস থেকে লিকিন বেসুমার মানুষ সর্বস্ব হারিয়ে এখানে এসে হাজির হচ্ছে। কলকাতায় স্টেশনে স্টেশনে লিকিনি মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নাই। আকালের সময় যত লোক গিয়েছিল কলকাতায়, এখন তার চেয়ে অনেক বেশি মানুষ সেখানে গিজগিজ করছে। এইসব শুনে এতদিনে মালুম হতে লাগলো যে দুটি আলাদা দেশ হয়েছে বটে। আরও ভালো করে মালুম হলো যেদিন শুনলাম খোকা এবারের ঈদে বাড়ি আসতে পারছে না। বকরিদে আসতে না পারলেও এতদিন ফি ঈদে সে বাড়ি আসছিল। বিয়ে হয়ে বউ নিয়ে যাবার পরেও সবাইকে নিয়ে আসছিল। এবার আর আসতে পারবে না, পাসপোর্ট নাকি চালু হয়েছে, সেই বই সরকার না দিলে কেউ উদাস থেকে ইদাসে কিংবা ইদাস থেকে উদাসে যেতে পারবে না। কপাল এমনি বটে, একমাত্র মেয়ের বিয়ে হলো এখানে, কিন্তু বিয়ের কদিন বাদেই শোনা গেল জামাই বড় চাকরি পেয়েছে পাকিস্তানে। বিয়ে যখন হয়েছিল তখনও ওই পাসপোর্ট না কি বলে হয়নি। তারাও যে ছিল আসছিল, এবার আর তারাও আসতে পারছে না। পৃষ্ঠা 238। এইসব ঘটার পরে আর কোথা কি হয়েছে জানি না, আমার সংসার বড্ড ফাঁকা হয়ে পড়ল। খালি ছেলে দুটি, একজনার স্কুলের পড়া শেষ হলো, আর একজনা খালি স্কুলে ঢুকেছে। দেশ আলাদা হোক আমি চাই নাই, অথচ আমারই ছেলে মেয়ে বিদেশে চলে গেল, আর আলাদা দেশের লেগে
যারা লাফাই ছিল তারা যেমনকার তেমনই রইল। বিনা কারণে শুধু হিন্দু মুসলমানের মাঝখানে একটু ছেঁয়া পড়ে গেল। সেই ছেঁয়া আর কোনোদিন গেল না, কোনোদিন যাবে কি না তা জানি না। আমার যে মেজ খোকা গায়ের স্কুলে পড়ছিল, সে একদিন স্কুল পাশ দিলে। কাগজ হাতে করে যেদিন কর্তা বাড়ি ঢুকে আমাকে দেখাইলে খোকা ভালো করে পাশ দিয়েছে, সেই দিনই বৈকালবেলায় শহরে ছোট দেওরের কাছে তারে খবর এলো আমাদের একটি লাতিন হয়েছে। একই দিনে দুটি ভালো খবর। ছেলে বড় স্কুলের পাশ দিয়েছে, সে খবর ভালো বই কি, কিন্তু আমাদের লাতিন হয়েছে, আমাদের একমাত্র মেয়ের একটি মেয়ে হয়েছে, এই খবরের কি তুলনা আছে? 7 রাজার ধন মানিক হাতে পেলেও এই খবরের কাছে সে কিছুই লয়। সারা দুনিয়ায় ঢোল পিটিয়ে এই খবর জানাইলেও যে আশ মেটে না, আর সেই খবর কিনা তারে জানতে পারলে দেওর, আর সে খবর নিয়ে নিজে আসতেও পারলে না, একটু লোক জোগাড় করে চিঠি দিয়ে জানিয়ে দিলে। কেউ কোথাও নাই, কেউ এলো না এই বাড়ি। নথ নেড়ে নেড়ে হাসতে হাসতে দায় বউ সোনার মাকড়ি চাইলে না, গায়ের লোক ভেঙে পড়ল না। বাড়ির প্রথম লাতিন, হায় রে হায়, বাপের সংসার, ভাইয়ের সংসার, কর্তার সংসার সব ভেঙে খান খান। এখন আমি ভালো খবর নিয়ে কি করব? সাঁঝবেলা একটি হেরিকেন জ্বালিয়ে দক্ষিণ ওসারায় বসে আছি, কর্তাও আছে, ছেলে দুটি বাইরে, এখনো ফেরে নাই। মেজ খোকার আজ 7 খুন মাপ, কর্তার হিসেবে ছেলে যখন স্কুল পাশ দিয়েছে, তখন বড় হয়ে গেছে, তাকে বকাবকি করা যাবে না। পৃষ্ঠা 239। সে আজকে পাশ করার খুশিতে গায়ে ঘুরে বেড়াইছে। হঠাৎ আমি কেন যে কাঁদতে শুরু করলাম জানি না। দুটো এমন খুশির খবরে কেউ কোনোদিন কাঁদে, কিন্তু বুকের তলা থেকে গুমড়ে গুমড়ে কেন এমন কাঁদন আসতে লাগলো কে বলবে? আমার কেউ নাই, এই দুনিয়ায় কেউ নাই, এত থাকলেও আমার কিছু নাই। পশ্চিম আসমানের দিকে তাকিয়ে মনে হলো সে আসমানও ধুধু করছে, চাঁদ নাই, তারা নাই। কাঁদন শুনে কর্তা চুপ করে বসে থাকলে একটি কথা বললে না। আমাকে কর্তা আজকাল আর কিছু বলে না, কি জানি, পুরুষ মানুষ বলে সে কি আমার মতন কেঁদে হালকা হতে পারে না? কদিন বাদে পাকিস্তান থেকে মেয়ের চিঠিতে তার খুঁকি হবার খবর এলো। সে চিঠিও কাঁদনের চিঠি। মেয়ের প্রথম সন্তান তো বাপের বাড়িতেই খালাস হয়, তা তার ভাগ্যে নাই, তার মেয়ে হয়েছে হাসপাতালে। মেয়ে কালো হয়েছে, কালোর ছটায় ভুবন ভাসছে। অনেক কথা লিখেছে, তারপরে লিখেছে একটি সাংঘাতিক কথা। লিখেছে মেজ খোকা আর তো গায়ে থেকে পড়তে পারবে না, তাকে ছাড়তেই হবে, সে নাইলে খুকির কাছেই চেয়ে পড়ুক। জামাই তো কলেজের মাস্টার, খুব সুবিধা হবে, বোনকেও তাইলে আর একা থাকতে হয় না, নতুন খুকিও তাইলে মামু পায়। না, আটকাইতে পারলাম না। 2 দেশ আলাদা হবার আমি কিছুই বুঝি নাই। ঘর বাড়ি সমাজ সংসার সব ভাঙতে ভাঙতে 7 টুকরো হবে। ঘটি বাটি ভাঙবে, বাক্স প্যাটরা ভাঙবে, একটা গোটা মানুষও আর গোটা থাকবে না, আমিও থাকবো না, কর্তাও থাকবে না। কর্তা এবার 2 হবে। ঠিক তাই হলো। কর্তা আমাকে বেশি কথা বললে না, মেজ খোকাও বেশি কিছু বললে না। সে এখন একটো গোটা মানুষ। পৃষ্ঠা 240। এই তার স্বাস্থ্য, এই জোয়ান, যেন অন্য মানুষ। আমারই কোলে এতটুকুন ছিল, আমারই বুকের দুধ খেয়ে বড় হয়েছে, কিছুতেই বিশ্বাস হয় না। অচেনা লাগছে, কথা বলতে কেমন লজ্জা লজ্জা লাগছে। বুঝতে পারছি এখন আর আমার কাছে কিছু থাকার সময় লয়, আমার কাছ থেকে সব চলে যাবারই সময়। কথা আর কত বলবো? 10 দিনের মধ্যে সব ব্যবস্থা করে মেজ খোকা পাকিস্তানে তার বোনের কাছে চলে গেল। পুরনো দিনের সব কথা যখন বলতেই বসেছি, তখন আর কপাল চাপড়ে কি হবে? এইখানেই বলে রাখি, সব শেষের আঘাতটো দিল বড় খোকা। জেনে লয়, ইচ্ছে করে লয়, দিলে দুনিয়ার লিয়মে। দিন চিরকাল কারুর হাতে বাঁধা থাকে না, জীবনের কিছুদিনের লেগে কিছুদিন তাবে থাকে, তারপর হাতছাড়া হয়ে যায়। আমার দিনও এবার হাতছাড়া হতে লেগেছে, দিন আর এখন আমার লয়। বড় খোকা জানাইলে সংসারে সে কোনোদিন কিছু করতে পারে নাই, কোনো কাজেই লাগতে পারে নাই। এখন আর তার কিছু করারও নাই, তাকে পাঁচে পেটকারে বাস করতে হচ্ছে আরেক দেশে। কোনোদিন আর ফিরতে পারবে না। আর কিছু না পারুক, এখন সে নিজের ছোট ভাইটিকে মানুষ করার দায়িত্ব নিতে চায়।
তাকে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়, সেই তার লেখাপড়ার দায় নেবে। পানি কোনোদিন ওপর দিকে গড়ায় না। দাঙ্গা হাঙ্গামায় কই ইদাসের একটা মুসলমানকে পাকিস্তানে যেতে দেখলাম না। গিয়েছে কি না আমি কি করে জানব? এলাকায় তো দেখলাম না। কিন্তু বড়লোক অবস্থাপন্ন মুসলমানদের লেগে ভালো ঢল নেমেছে পাকিস্তানের দিকে। অনেক মুসলমানই সেদিকে গড়িয়ে যেছে। আমার ছোট খোকাটিও একদিন গড়গড়িয়ে চলে গেল। ভালো হলো কি মন্দ হলো সে কথা আমি বলতে পারবো না। শুধু জানলাম আমার সব খালি হলো, সাথে আর কাউকে পাবো না। এই খালি সংসারে একা বসে থাকবো। পৃষ্ঠা 241। কথার তো কি ভুল না হলো আমার? কর্তা তো আছে এখনো, তবে খুব ভুল বোধহয় লয়। কর্তা কি আছে আমার? ভেতরে ভেতরে তা মনে হয় না। পুরনো বাড়ি আমাদের এই নতুন বাড়ি থেকে একটু দূরে। সে বাড়ি এখন আর একটি বাড়ি লয়, ভেঙে ভেঙে অনেক বাড়ি হয়েছে। সবার খুব খোঁজ খবর নিতে পারি না, তেমন কেউ আসে না এই বাড়িতে, আমিও যেতে পারি না। আছে সবাই আপন আপন ঘর সংসার নিয়ে। শুধু বেধবা ননদটি থাকে একদম একা। ভাগ্নে দুটির কেউ এখন আর থাকে না তার কাছে। বড়টি চাকরি করে শহরে, ছোটটি স্কুল পাশ দেবার পরে নিজেদের বাড়ি চলে গিয়েছে। ননদ তার বরাদ্দ ঘরটিতে একা থাকে। 40 জনার সংসারে যে ছিল মহারানী, 12-14টি ছেলে মেয়ে মায়ের চেয়ে বেশি ভালোবাসা পেয়েছে যার কাছে, এখন আর কেউ তার কাছে যায় না। সারাদিনে একটি শিশু তার কাছে খাবার চায় না, তাকে জড়িয়ে ধরে তার সাদা কাপড় ময়লা করে দেয় না। কোনো ভাই তাকে ডেকে একটি কথা জিজ্ঞাসা করে না। খুব খারাপ একটি রোগে ধরেছিল তাকে, ঘন ঘন পেশাব হতো, খুব খেতে মন হতো, দিন দিন রোগা হয়ে যেছিল। আমি বোধহয় 7-8 দিন খবর নিতে পারি নাই। সেদিন সকালবেলায় শুনলুম লবও দেখেছিল ননদের ঘরের দরজা ঠেসানো রয়েছে যেমন প্রত্যেক দিন থাকে। বউদের মধ্যে লবও একটু খোঁজ খবর করত, দিনে 2 বার যেত ননদের ঘরে। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, গিন্নি ঘরের বার হচ্ছে না। এখন উঁকি মেরে দেখে কাত হয়ে গিন্নি পড়ে আছে, মরে একেবারে কাঠ। বোধহয় মরার আগে পানি খেতে গিয়েছিল। কাঁসার গেলাসের পানি সারা ঘরে গড়িয়ে পড়েছে, খালি গেলাসটো বালিশের কাছে পড়ে আছে। কখন জান গিয়েছে কে জানে। আধশোয়া মরা ওই অবস্থাতেই শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে, মুখের ওপর দিয়ে কালো পিঁপড়ে চলে বেড়াইছে। লবও বললে ঠিক শোবার সময় সে গিন্নির ডাক শুনতে পেয়েছিল, তার নাম ধরেই ডাকছিল। তা ওরকম করে সব সময় ডাকতো, সে আর গা করে নাই। পৃষ্ঠা 242। হায় হায় গো, মরার আগে মুখে একটু পানি পর্যন্ত পড়ল না, এই কথা বলে লবও ফুঁপিয়ে কেঁদে উঠল। আর কত বলবো, কথার তো শেষ নাই। তার চেয়ে বরঞ্চ এখন যে কথাটি বলতে বসেছি সেই কথা বলি। এই কথাটির পরে আমার আর কোনো কথা নাই। এই শেষ কথাটি বলার লেগেই তো এত কথা বললাম। সব মানুষেরই একটি করে শেষ কথা থাকে, সেই কথাটির লেগেই তো সারা জীবন। ছেলেমেয়েদের পাকিস্তান যাওয়া এখন 7-8 বছর হয়ে গিয়েছে। মেজ খোকার লেখাপড়া প্রায় শেষ, সে লিখিন কোনো একটু চাকরিতে ঢুকবে করছে। ছোট খোকাও স্কুলেই ভালো লেখাপড়া করছে। আমি তো এতদিনে বুঝে গিয়েছি ওরা কেউ আর এই দেশে ফিরবে না। এই সময় একদিন সাঁঝবেলায় কর্তা আমাকে বেশ দোয়াজ করে তার পাশে বসাইলে। বড় খোকার একটি চিঠি এসেছে, কর্তা বললে। চিঠি তো মাঝে মাঝেই আসে, দরকার মনে করলে কর্তা পড়তে দেয়, না হলে দেয় না। শুধু বলে চিঠি এসেছে, সবাই ভালো আছে। আজ দেখছি কর্তার হাতেই চিঠিটা ধরা। বললাম, তা সবাই ভালো আছে? আছে। বড় খোকা একটি কথা লিখেছে। কি কথা? খারাপ কোনো কথা? না না না, তা নয়। কোনো কিছু নেই তো কর্তা কোনোদিন এমন করে না। আজ এমন লুকোচুরি কেন করছে? আবার আমি বললাম, তবে? বড় খোকা লিখেছে সবাই এখন পূব পাকিস্তানে, হিন্দুদের দেশ, মুসলমানদের দেশ, এসব কথা এখন আর নাই। হিন্দুস্তান পাকিস্তান সবাই মেনে নিয়েছে। কথা তা নয়, ছেলে মেয়ে নাতি নাতিন সবাই যখন আরেক দেশে থিতু হয়েই গিয়েছে, তখন আমার বাপ মা এখানে একা পড়ে আছি কেন? জমি সম্পত্তি ঘরবাড়ির ব্যবস্থা করে আমরাও তাহলে ওদের কাছে চলে যাই। পৃষ্ঠা 243।
মাথায় আমার বাজ পড়ল। এমন কথা কোনোদিন শুনবো বলে মনে করি নাই। এই কথার মানে কি একবার ভাবতে গেলাম। পৃথিবী ঘুরে উঠল আমার চারপাশে, তাড়াতাড়ি মেঝে আঁকড়ে ধরলম। কোথা যাব? আমি কোথা যাব? মরে গেলে কোথা যাব তা জানি, কবরে যাব। আমাদের এই নতুন বাড়ি থেকে দিঘির উঁচু পাড়ের কবরস্থান দেখতে পাওয়া যায়। মরে গেলে ওইখানেই যাব, কিন্তু কি দেশ ছেড়ে কোথা যাব আমি কিছুতেই ভাবতে পারলাম না। আমার খালি মনে হতে লাগলো, কেন যাব, কেউ আমাকে বুঝিয়ে দিক। বুঝিয়ে দিলেই আমি যাব, যেখানে যেতে বলবে সেখানে যাব। ওটো মুসলমানদের দেশ আর এটাও হিন্দুদের দেশ, এই কথা বলে আর কেউ আমার কাছে পার পাবে না। পুঁজি মিছে কথা, পুঁজি শয়তানদের কাজ, তা এখন মনে মনে সবাই জানছে। যাদের জান গিয়েছে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে জানতে চাইবে। যারা ভিটে মাটি দেশ ছাড়া হয়েছে তারাও আল্লাহর কাছে এই ফরিয়াদ করার লেগে অপেক্ষা করছে। আমি এই কথাটি কর্তাকে বললাম। বড় খোকা যা ভালো বুঝেছে বলেছে। তুমি চিরকাল আমাকে সব কথা বুঝিয়ে বলেছ, তুমি এখন আমাকে বুঝিয়ে দাও, কেন যাবে? বোঝার কি আছে? ছেলে মেয়ে নাতি পুতি সব যেখানে আছে, সুখে স্বচ্ছন্দে আছে, ঘর বাড়ি করেছে, সেখানে তাদের কাছে আমরা যাব না? না, যাব না। ছেলেমেয়েরা করেছে তাদের নিজেদের জীবনের লেগে, তাদের ছেলে মেয়েদের লেগে। আমরা সেখানে যে কিছুতেই জোর মিলব না। সে ফাটল তুমি ভরাইতে পারবে? আহা, আমাদের জীবন তো শেষ, আর আমাদের করার কিছুই নাই। পৃষ্ঠা 244। শেষ তো ভালো কথা, শেষ এখানেই হবে। শেষ হবার লেগে বিদেশে যেতে হবে কেন? এমন করে মুখে মুখে তর্ক আমি কোনোদিন কর্তার সাথে করি নাই। কিন্তু আল্লাহ জানে আমি তর্ক করি নাই, কর্তার মুখে মুখ করি নাই। আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ভেঙে যেছে জি। আমি যে শতেক চেষ্টাতেও কর্তার কথা মেনে নিতে পারছি না। জানের ভেতর থেকে যে কথাগুলি আসতে লাগলো, আমি সেই কথাগুলি বলতে লাগলাম, আর এ কথা দু কথা হতে হতে আসল কর্তা বেরিয়ে এলো। রাগে কাঁপতে কাঁপতে সে বললে, চিরকাল আমি যা করব বলে ঠিক করি তাই করি। কারুর কথা আমি শুনব না। আমি সব বেচে কিনে পাকিস্তান চলে যাব। সে তুমি যেতে পারো, তবে চিরকাল তুমি যা ঠিক করো তাই হয় না। তুমি অনেক কিছু ঠিক করো নাই, কিন্তু তাই হয়েছে। তুমি পাকিস্তান হওয়াও ঠিক করো নাই, তোমার সংসার ভাঙাও ঠিক করো নাই, কিন্তু কুসবই হয়েছে। পৃথিবীতে যত জোর তোমার নিজের পরিবারের ওপর, আরেকটি মানুষও তুমি পাও নাই জোর খাটাবার লেগে। তাই এবার আমি বলছি, বড় খোকা যতই বলুক, আর তুমি যতই জোরই খাটাও, আমি যাব না। রাগে জ্বলে ওঠার আগে কর্তা আর একবার নরম হলো। তোমার একটিমাত্র মেয়ে, সেই মেয়েটির মুখ মনে করো। তার কোলে যে খুকিটি এসেছে, তোমার বড় খোকার যে ছেলে হয়েছে, তোমার নিজের নাতি পুতি, তাদের মুখ মনে করো, ছেলেগুলির মুখ ভাবো। এই পৃথিবীতে আর কি আছে তোমার? চিরকাল তাদেরই মুখ মনে করেছি, চিরকাল তাদেরই তাদেরই কাছে যেতে হবে। কেন? চিরকাল তাদেরই মুখ মনে করেছি, চিরকাল তাদেরই মুখ মনে করব। মনে করলে এইবার তারা একবার আমার মুখের দিকে দেখুক। তাদের মুখ মনে করতে করতে আমাকে তাদের কাছে যেতে হবে কেন? আমার বড় খোকার মুখ আজ কতকাল দেখি নাই, আর দেখবও না কোনো দিন। পৃষ্ঠা 245। তা সে মুখটি কি কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পেরেছে? কথা শুনে আর একবার কর্তা নরম সুরে বললে, নিজের নাতি নাতনির কাছে যাবে না, এমন আজগুবি কথা কেন বলছো তুমি? সেখানে গেলে আবার তোমার সব হবে, নিশ্চিন্তে বাকি জীবনটা কেটে যাবে। ওই লোভ আমাকে তুমি আর দেখিও না। চারা গাছ এক জায়গা থেকে আর জায়গায় লাগাইলে হয়, এক দেশ থেকে আর দেশে লাগাইলেও বোধহয় হয়, কিন্তু গাছ বুড়িয়ে গেলে আর কিছুতেই ভিন মাটিতে বাঁচে না। কর্তা অবাক হয়ে বললে, তুমি আবার এত কথা কবে শিখলে? রাগ আমারও হলো। বললুম, এতকাল যা শিখিয়েছ তাই শিখেছি, যা বলিয়েছ তাই বলেছি। এখন একটি দুটি কথা আমি বোধহয় নিজে নিজে শিখেছি। এই কথার পরে পাকা একটি বছর গেল। কেমন করে যে গেল সে একমাত্র আমি জানি। একটির পর একটি বড় খোকার চিঠি আসে, খুকিরও চিঠি আসে দু একটি। চিঠি এলে কর্তা কখনো আমার সাথে কথা বলে, কখনো বলে না। কথা বলবে কি? দু এক কথা হতে না হতে তকরার শুরু হয়ে যায়। কর্তা তখন মুখে যা আসে তাই বলে।
একবার খুব সুন্দর একটি কথা বললে, শুনে ভারী আমোদ পেলাম। কর্তা বললে, তোমাকে আমি পরিত্যাগ করব। একবার বললে, দেখি তুমি কি করে এখানে থাকো, সব বেচে কিনে চুকিয়ে তবে যাব। মুখে মুখে ওই মানুষের সঙ্গে আমি কথা বলবো, সে আমার সাধ্যে কি। আমি একবারও মনে করি নাই যে আমার কথা দিয়ে কর্তার কথা কাটবো। আমার শুধু মনে হচ্ছিল, কর্তা যাই বলুক আর যাই করুক, আমার কথাটি আমাকে বলতেই হবে, আর সেই কথার মতন কাজ আমাকে করতেই হবে। পৃষ্ঠা 246। শেষ পর্যন্ত কর্তা একদিন বললে, আর এই নিয়ে একটি কথা আমি তোমাকে বলবো না। তোমার মতের আর কোনো দরকার নাই। জমি জমা বদলের কথাবার্তা হয়ে গিয়েছে, একটি বাড়ির ব্যবস্থাও হয়েছে, বাকি আছে আমাদের এই বাড়িটির বিলি ব্যবস্থা। থাকো তুমি তোমার বউ নিয়ে, যাবার দিনে ঠিকই যাবে তুমি। কথা শুনে খুব নজর করে আমি আমার সারা জীবনের মানুষটির মুখের দিকে চেয়ে থাকলাম। কেমন ধুলোর আড়ালে আঁধার আঁধার লাগলো মুখটো। বুঝতে পারলাম কর্তা মিছে কথা বলছে না, আমাকে হুমকিও দিচ্ছে না। কিছুদিন থেকে খুব শহরে আনাগোনা করছিল। পাকিস্তান থেকে আসা একটি হিন্দু পরিবারের সাথে বদলের কথা হচ্ছে। ধুতি পরা কেমন একধারা একটি লোক আজকাল প্রায়ই বাড়িতে আসছে। এইবার আমার সাথে কর্তার কথার শেষ দিনটির কথা বলি। সাঁঝের খানিক পরে কিছুই যেন হয় নাই, এমনি ভাব করে হেরিকেনের আলোটা একটু বাড়িয়ে দিতে দিতে বললে, ব্যবস্থা সব হয়ে গেল। এই রোববারের পরের রোববার যাওয়া। বড় খোকা আসতে পারছে না, ওদিকে সব ব্যবস্থা তাকেই করতে হবে তো। খুকি আসছে তার মেয়েকে নিয়ে, মেজো খোকা আসছে তার সঙ্গে। এক্ষুনি সবার আসার দরকারই বা কি? আসা যাওয়া তো বন্ধ হচ্ছে না। এখন এই বাড়িটা, সেখানেই বসে পড়ে আলো আঁধারিতে কর্তার মুখের দিকে চেয়ে দেখতে দেখতে আমি বললুম, কেমন করে বললাম আমি জানি না, বললুম, এই বাড়িটিতে আমি থাকবো। কে যেন থাবড়া মেরে কর্তার মুখ বন্ধ করে দিলে। জীবনে এই প্রথম আমি আমার স্বামীকে এমনি করে মারলাম। আলো আঁধারির চেয়েও আঁধার হয়ে এলো কর্তার মুখ। খুব খুব কষ্ট সেখানে। তবে সে আর কতক্ষণ। তখনই পুরুষ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, যেখানে খুশি চলে যাও, যেখানে খুশি থাকুগা, এই বাড়ির বদলি দলিল হয়ে গিয়েছে। পৃষ্ঠা 247। ও কথা শুনেও আমি আমার কথা থেকে সরলাম না। এই বাড়িতেই আমি থাকবো। আমাকে হাতে ধরে বাড়ির বার করে দিলে তবে আমি যাব। আর কোনো কথা হলো না। আর তো কথার কিছু নাই। আমিও আর কোনো কথা বলবো না। কত লোক এলো, কত কথা চলল, কত বুদ্ধি পরামর্শ দিতে লাগলো। ভাইরা সব দল বেঁধে এলো, ঝগড়াঝাটি কাঁদা কাটা কিছুই বাদ থাকলো না। ছোট ভাইটি মাটিতে মাথা কুটতে লাগলো। জায়েরা এসে সব আমার গলা জড়িয়ে কেঁদে গেল। রাজ্যের জিনিস মাথা ছাতা হতে লাগলো, কিছু জিনিস ফেলা গেল, কিছু জিনিস দান খয়রাত হলো। মোট কথা 10 দিন ধরে বাড়িতে মহাযজ্ঞ হতে লাগলো। মুখ বুজে ঠোঁট টিপে আমি সব কাজে থাকলাম। তারপর খুকি আসার ঠিক আগের দিন সকালে কর্তা এসে আমার সামনে দাঁড়াইলে। জীবনে এই কর্তা কারুর কাছে মাথা নামও করে নাই। আজ দেখলাম আমার সামনে মাথাটো হ্যাঁট করে দাঁড়াইলে। শরমে আমি মরে গেলাম। তুমি যাবে ধরে নিয়ে ব্যবস্থা করা আছে, কি করছো একবার ভেবে দেখবে না? এমন কাজ কি কেউ কোনোদিন করেছে? যে শুনবে সেই ছিছি করবে, আমাদের সকলের মুখে চুনকালি পড়বে। বাড়িটা বিক্রি হলো না বদল হলো? কোনোটাই এখনো হয় নাই। কেন? কর্তা আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে, তারপর আস্তে আস্তে বলতে যে তার চোখ মুখ কুঁচকে গেল, যদি কিছুতেই না যাও, বাড়িটি এইরকমই থাকবে, আর তোমার দাদির দেওয়া জমিটাও বদল হবে না। পৃষ্ঠা 248। অন্যদিন জট্ট আসে দুপুর থেকে, আজ এসেছে সকাল থেকেই। বাড়িতে সারা গায়ের মানুষ, 1000 বছরেও যে এমন ঘটনা ঘটে নাই। যা হতে লাগলো সে আর বলার লয়। বুড়ো বুড়ো মানুষ সব, কেউ কর্তার গলা জড়িয়ে ধরে কাঁদে, কেউ গা ছাড়তে বারণ করে, কেউ শাপ দেয়। যার যেমন মনে হচ্ছে করছে। ভেতরে ভেতরে ঘুষঘুষে জ্বর নিয়ে আমি আর নিজের দেহটিকে টানতে পারছি না। একবার দেখলুম কর্তামার ছেলেরাও এসেছে। কর্তামা কবে গত হয়েছে, তার ছেলেদেরও দেখলুম একটি দুটি চুল পেকেছে। যা হয় হোক, আমি একদিকে সরে গেলাম। হেসেলে যে বসে আছি, তখনই মেয়েকে নিয়ে খুকি আমার কাছে এসেছিল।
তার সাথে কি কথা হলো তা তো খানিক আগেই বললাম। খুব কাঁদছে দেখে তাকে আমি আবার বললাম, মা, তোমরা যা মনে করছো তা কিন্তু ঠিক লয়। আমি জেদ করে যেছি না, মনে করো না। তুমি আমার জানের টুকরো, বড় সাধনা করে তোমাকে পেয়েছি মা। তোমার এই কন্যে আমার 7 রাজার ধন মানিক। বলতে বলতে এবার আমার চোখ দিয়ে দরদরিয়ে পানি গড়াইতে লাগলো। সে পানি মুছলুম না। সেই পানির সাগরের ভেতর দিয়ে মেয়ে নাতিনের আবছেয়া মুখ দেখতে দেখতেই বললাম, সব ঠিক আছে মা। তোমাদের সাথে যেছি না বলে মনে করো না তোমাদের আমি চিরকালের লেগে জান থেকে বিদায় দিলাম। আমি জানবো ছেলে মেয়ে সব সময় কাছে থাকে না, তাদের আলাদা জীবন, আলাদা সংসার, একসাথে থাকবে কেন? আগেও যেমন যেতে আসতে এখনো তেমনি আসবে যাবে। এতগুলি কথা বলে আমি চোখ মুছে তাদের দিকে তাকালাম। দেখি খুকির চোখেও এখন আর পানি নাই। আমি তাদের দুজনাকে ধরে চুমো খেলে খুকি মেয়েকে কোলে নিয়ে আস্তে আস্তে ঘরের বাইরে গেল। দুপুর গড়িয়ে বেলা আর একটু পড়ে এলে রওনা হয়ে যাবার সময় হলো। পৃষ্ঠা 249। তখন ভেতরে ভেতরে বোধহয় ভাবলাম, মেজো খোকা কি একবার আসবে না? না এলে সে ভালো, তবে একবার কি সে আসবে না? এই ভেবে চোখ তুলতেই দেখি সামনে মেজো খোকা। সে কিন্তু হাসছে। সোজা আমার কাছে এসে বললে, মা, আমি সব জানি। তোমাকে নিয়ে সবাই পিড়াপিড়ি করছে, আমারও করা উচিত ছিল, করি নাই। এখনো আমি তোমাকে একটুও জোর করব না। শুধু ঠিক করে বলো তো মা, তুমি এই কাজটি করলে কেন? অত জোরই বা কিসের তোমার? এই কথাটা জানতে আমার খুব মন হচ্ছে। সত্যি বলছি বাবা, আমি কেন তোমাদের সাথে দেশান্তরী হব এই কথাটি কেউ আমাকে বুঝাইতে পারে নাই। প্রথম কথা হচ্ছে, তোমাদের যে একটু আলাদা দেশ হয়েছে তা আমি মানতে পারি না। একই দেশ, একই রকম মানুষ, একই রকম কথা, শুধু ধর্ম আলাদা, সেই লেগে একটি দেশ একটানা যেতে যেতে একটু জায়গা থেকে আলাদা আর একটু দেশ হয়ে গেল। এ কি কোনোদিন হয়? এক লাগোয়া মাটি, এদিকে একটি আম গাছ, একটি তাল গাছ, ওদিকেও তেমনি একটি আম গাছ, একটি তাল গাছ, তারা দুটো আলাদা দেশের হয়ে গেল। কই, ওইখানটোয় আসমান তো দুরকম লয়। শুধু ধর্মর কথা বলো না বাবা, তাইলে পৃথিবীর কোনো দেশেই মানুষ বাস করতে পারবে না। মেজো খোকা আমার কথাগুলি যেন গিলছিল। আমার বলা হয়ে গেলে সে শুধু বললে, মা, তোমার কথা ঠিক, তবে আরও কথা আছে। তা থাকুক গো, তা নিয়ে আমার দরকার নাই। আমি এই বুঝি যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আজকালকার দিনে আর কাছে থাকতে পারে না। কাছে রাখতে গেলেই তারা আর বড় হতে পারবে না। দিনকাল বদলাইছে, তাদের ছেড়ে দিতেই হবে। তাদের জীবন আলাদা হবে, সংসার আলাদা হবে। তার লেগে আমি কেন আমার বাড়ি, আমার দেশ ছাড়ব? আমি জানবো তোমরা সবাই দূরে গিয়েছো। বিদেশ বলে যদি না মানি, তাইলে তোমরা যত দূরে গিয়েছো তার চেয়ে অনেক অনেক বেশি দূর তো এই দেশেই যেতে পারতে। পৃষ্ঠা 250। বছরে একবার দুবার মাকে দেখতে এসো, তাইলেই হবে। ইচ্ছা করেই কর্তার কথা আর তুললাম না। মেজো খোকা কিন্তু হাসি মুখেই বিদায় নিলে। আমি তার পেছু পেছু এসে দেখলাম মাল বোঝায় 3টো গরুর গাড়ি রওনা হয়ে গিয়েছে। নাতনিকে নিয়ে খুকি আর একটি গাড়িতে উঠতে যেছে। একবার আমার দিকে তাকাইলে। কর্তাও গাড়ির দিকে যেছিল। কি মনে করে হঠাৎ ফিরে এসে আমার কাছে দাঁড়াইলে, লহমার লেগে তাকাইলে আমার মুখের দিকে, তারপর আবার গাড়ির কাছে ফিরে গেল। কর্তা কবে ফিরবে? 1 মাস পরে? 2 মাস? 1 বছর? 2 বছর? 3 বছর? ফিরবে না কোনো দিন? এই দোতলা মাটির বাড়ি খুব বড়। একতলায় 4টো ঘর, দোতলায় 4টো ঘর। কট্ট আর ব্যবহার করতে পারি, দু একটু বাদে বাকি সব ঘরই পড়ে থাকে। দোতলার একটি ঘরে এখনো জানালা বসানো হয় নাই। শুধু এই জানালা কেন, অনেক জানালাই এখনো লাগানো হয় নাই। ভেতরের দিকে অনেক দরজাও নাই, সব দেওয়াল লেপা হয় নাই। কাদার উপরে মিস্ত্রির আঙুলের দাগ দেখা যায়। কর্তা বলে, মানুষ বাড়ি তৈরি শুরু করতে পারে, বাড়ি কোনোদিন শেষ করতে পারা যায় না। তাই বটে। যাই হোক, দোতলার ওই ফাঁকা জানালাটির কাছে যেয়ে বসলে স্টেশনের শয়রানের অনেকটু দেখা যায়। সেইখানে যে বসে বসে দেখলাম পাড়ার ভেতর দিয়ে যাবার সময় গাড়ি 4টো চোখের আড়ালে চলে গিয়েছিল, এখন আবার তাদের দেখতে পাওয়া যেছে।
দিঘির উঁচু পাড়ে উঠে আবার গড়ানে নেমেছে। গাড়ি আর গরুগুলিকে শুধু দেখতে পেছি, আর কাউকে লয়। পেছনের ওই গাড়িতে আছে আমারই পেটের ভেতরে বাড়া নাড়ি ছেঁড়া আমার দুটি সন্তান, আর তাদের বাপ, জি তাদের জন্ম দিয়েছিল আমারই ভেতরে। পৃষ্ঠা 251। ওরা এখন চলে যেছে, যে যায় নাই সে আছে ওই দিঘিটরি ঢালু পাড়ে কবরের ভেতর ঘুমিয়ে। সে কোনো দিন যাবে না। একদিন আমি তার পাশেই যে চিরকাল লেগে ঘুমোবো। গাড়ি চারঠো যাও বা এতক্ষণ দেখা যেছিল, চোখের পানিতে এখন আর কিছুই দেখতে পেছি না। কি ঢল যে নামলো পানির, আর কিছুই দেখতে পেছি না। ঘর দুয়ার বিশ্ব সংসার উঠছে নামছে। বুকের ভেতর কত বাতাস, কত আগুন, কত আলো, কত ছেঁয়া ফুলে ফুলে গলার কাছে আসছে, আবার নেমে যেছে। এখন যদি এমনি করে মরণ হয়, বেশ হয়। তাই কি কোনোদিন হয়? কখন গাড়ি চারটো মিলিয়ে গিয়েছে। আলো কমছে, ছেঁয়া বাড়ছে। দেখতে দেখতে সব আলো নামতে নামতে সরতে সরতে কোথায় চলে গেল, আর ছেঁয়া পড়তে লাগলো। সারা বাড়িতে এখন ছেঁয়া, ঘরে ঘরে ছেঁয়া, ঘরের বাইরে এগনে ছেঁয়া, ডুমুর গাছে ছেঁয়া, পেয়ারা গাছে ছেঁয়া। বাড়িতে আমি একদম একা। অনেক আওয়াজ হতে লাগলো সারা বাড়িতে। পশ্চিম দিকের আসমানটা দেখতে পেছি, একটি তারা দেখতে পেছি, কতদিন বাদে মায়ের মুখটা দেখতে পেছি। কোন এক জগতের গাছপালা মাঠঘাট দেখতে পেছি, আর কানে আসছে কত রকমের আওয়াজ। পেয়ারা গাছে বাদুড় এসে বসলো ডালপালা নাড়িয়ে, কিচকিচ শব্দ করে একটু ইঁদুর ছুটে গেল। মাথার ওপর দিয়ে দু একটু চামচিকে উঠছে, তার কোনো শব্দ নাই। ঝমঝম করে একবার ঝিঝি পোকা ডাকছে, আবার সব চুপ। আমি কি ঠিক করলাম? আমি কি ঠিক বুঝলাম? স্বামীর কথা শুনলাম না, ছেলের কথা শুনলাম না, মেয়ের কথা শুনলাম না। এই সবই কি বৃত্তি বাইরে হয়ে গেল না? মানুষ কিছু লেগে কিছু ছাড়ে, কিছু একটা পাবার লেগে কিছু একটা ছেড়ে দেয়। আমি কিসের লেগে কি ছাড়লাম? অনেক ভাবলাম। শেষে একটি কথা মনে হলো, আমি আমাকে পাবার লেগেই এত কিছু ছেড়েছি। পৃষ্ঠা 252। আমি জেদ করি নাই, কারুর কথার অবাধ্য হই নাই। আমি সব কিছু শুধু নিজে বুঝে নিতে চেয়েছি। আমাকে কেউ বুঝাইতে পারলে না কেন আলাদা একটা দেশ হয়েছে গোজামিল দিয়ে, যেখানে শুধু মুসলমানরা থাকবে, কিন্তু হিন্দু কেরেস্তানও আবার থাকতে পারবে। তাহলে আলাদা কিসের? আমাকে কেউ বোঝাইতে পারলে না যে সেই দেশটো আমি মুসলমান বলেই আমার দেশ, আর এই দেশটি আমার লয়। আমাকে আরও বোঝাইতে পারলে না যে ছেলে মেয়ে আর জায়গায় গিয়েছে বলে আমাকেও সেখানে যেতে হবে। আমার স্বামী গেলে আমি আর কি করব? আমি আর আমার স্বামী তো একটি মানুষ নয়, আলাদা মানুষ। খুবই আপন মানুষ, জানের মানুষ, কিন্তু আলাদা মানুষ। সকাল হোক, আলো ফুটুক, তখন পূব দিকে মুখ করে বসবো। সূরজের আলোর দিকে চেয়ে আবার উঠে দাঁড়াবো আমি। আমি একা। তা হোক, সবাইকে বুকে টানতেও পারবো আমি একা। উপন্যাসটি এখানেই শেষ হলো।